প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নেপাল উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 11 অনুশীলনী 11-2 এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি এমন কোনো সমস্যা থাকে যে ক, খ ও গ এক জাতীয় রাশি এবং ক অনুপাত খ ইজ ইকুয়াল টু 3:4, খ অনুপাত গ ইজ ইকুয়াল টু 6:7 হলে ক অনুপাত খ অনুপাত গ কত? তাহলে চলো আমরা কিভাবে দেখি সেই সমস্যাগুলির সমাধান করা যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে দেওয়া আছে যে ক অনুপাত খ ইজ ইকুয়াল টু 3:4। এই ক্ষেত্রে খ অনুপাত গ ইজ ইকুয়াল টু 6:7। এই যদি হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা যে সরাসরি লিখতে পারি এভাবে, ক অনুপাত খ অনুপাত গ ইজ ইকুয়াল টু, এই যে প্রথম লিখবো আমরা এই ক এর জন্য এটা আর এটা গুণ, তার মানে 3 × 6 অনুপাত, এবার এটা বাদ যাবে, এখন হবে এটা আর এটা গুণ, তার মানে 6 × 4 অনুপাত, এবার এটা বাদ, এটা আর এটা গুণ, যে 4 × 7। প্রিয় শিক্ষার্থী, তাহলে আবার দেখো, আর এটা কিন্তু আসলে হয় এই পদ্ধতিটাকে কিন্তু আমরা বলি যে দ পদ্ধতি, অর্থাৎ সেই সিস্টেমটা দয়ের মতো হয়, এই কারণে কিন্তু আমরা তাকে বলি দ পদ্ধতি। এই যে প্রথম উপর থেকে নিচে আসে, তারপরে আবার নিচ থেকে উপরে ওঠে, আবার নিচে আসে, যে প্রথম এটা এটা গুণ, তারপরে এটা বাদ, পর্যায়ক্রমে এটা এটা গুণ, তারপরে এটা বাদ, তারপরে এটা এটা গুণ। এই কারণে আমরা সেটাকে সব দ পদ্ধতি সাধারণত বলে থাকি। তাহলে এইবারে দেখো, যদি তাই হয় তাহলে যে কয়টা, আমরা তো এখানে দুইটা অনুপাত আছে, আমরা যদি একাধিক আরো বেশি অনুপাত থাকে তাহলেও কিন্তু আমরা একইভাবে কাজটা করব সব সময়। তাহলে এটা আর এটা গুণ, আমরা অনুপাত, এটা বাদ, তাহলে এটা আর এটা গুণ 6 × 4, এবার এটাও বাদ, এটা আর এটা গুণ 4 × 7। তাহলে ইজ ইকুয়াল টু, দেখো কত হয় এটা, 18 অনুপাত 24 অনুপাত 28। তাহলে এবারে দেখো আমরা যে প্রত্যেকটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। যদি ভাগ করে বাদ দিয়ে দেই তাহলে 9 অনুপাত 12 অনুপাত 14, এটাই কি আনসার। তাহলে কি আমরা এই যে সহজেই যে কয়েকটা অনুপাতই থাক না কেন, তাদেরকে যদি আমরা দুইটা করে থাকে তাহলে একত্রে আমরা লিখতে গেলে আমরা ওই দ পদ্ধতির সাহায্য নিয়ে আমরা সহজেই নির্ণয় করতে পারবো তার অনুপাতটা। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এটা মুছে দেই। এবারে দেখো, যদি এমন সমস্যা থাকে যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়,
বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নেই যে, মনে করি যে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য x মিটার। আমরা জানি না কত, আমরা ধরে নিলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x মিটার হয় তাহলে তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কয়ার, এত বর্গ মিটার। তাহলে এইবারে আমরা বলছি যে প্রত্যেকটা বাহু 10% বৃদ্ধি পায়। তাহলে যদি 10% বৃদ্ধি পায় তাহলে আমরা লিখি therefore যে পরিবর্তিত বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য। তাইলে x আগে ছিল আর বাড়বে কতটুকু? x এর 10%, এইটুকু বৃদ্ধি পাইতেছে, এত মিটার। তাহলে দেখো এখানে কত হয় যে x প্লাস x এর 10% মানে কত? 10/100, এত মিটার ইজ ইকুয়াল টু, যদি আমরা এটা x প্লাস x বাই 10 মিটার, তাহলে আমরা যদি এটাকে 10 সরাসরি আমরা কি বলতে পারি 11x মিটার। এই 11x বাই 10 মিটার আমরা পাইলাম পরিবর্তিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? সুতরাং এই পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটারও বাহু স্কয়ার, তাহলে 11x বাই 10 এর হোল স্কয়ার, এত বর্গ মিটার। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 121x স্কয়ার বাই 100 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, আমরা যদি বাহুর দৈর্ঘ্য x হয় তাহলে তার ক্ষেত্রফল x স্কয়ার, আর এইবারে যদি পরিবর্তিত হইয়া বাহুর দৈর্ঘ্য 11x বাই 10 হয় তাহলে তার ক্ষেত্রফল হলো 121x স্কয়ার বাই 100 স্কয়ার মিটার। তাহলে এবারে দেখো, আমি উপরে একটু মুছে দেই। এবারে therefore ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে? ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বাড়ছে কতটুকু? 121x স্কয়ার বাই 100 মাইনাস x স্কয়ার, এত বর্গ মিটার। তাহলে আমরা যদি 100 লসাগু হয় 21x স্কয়ার মাইনাস 100x স্কয়ার বর্গ মিটার। তাহলে এবারে কত হবে এটা? দেখো 21x স্কয়ার বাই 100 বর্গ মিটার, এইটুকু আমরা বৃদ্ধি পাই ক্ষেত্রফলটা, যে 21x স্কয়ার বাই 100 স্কয়ার মিটার বৃদ্ধি পায়। তাহলে এইটুকু বৃদ্ধি পাইছে কতর ভিতরে? ওই x স্কয়ার বর্গ মিটারে কিন্তু এইটুকু বৃদ্ধি পায়। তাহলে x স্কয়ার বর্গ মিটারে যদি এইটুকু বৃদ্ধি পায় তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে? এবারে দেখো, তাহলে আমরা লিখে দেই। সুতরাং
এই ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, তাহলে শতকরা কতটুকু বাড়বে? এই 21x²/100 এইটুকু বাড়তেছে x স্কয়ারে, তাইলে গুণ 100-তে কতটুকু বাড়বে? তাহলে শতকরা বৃদ্ধি পাবে আমাদের এত। তাইলে এইবারে দেখো, একটু মুছে দেই, বর্গমিটার। তাহলে এইবারে দেখো, এটা বাদ দিতে পারি x স্কয়ার, তার মানে কি 21 বর্গমিটার। এই শতকরা 21 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখতে পারি therefore 21% বৃদ্ধি পায়। এটা आंसर। তাহলে দেখো আমরা কি কাজটা করেছিলাম, প্রথম ধরছিলাম আমরা বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য x, তাহলে তার ক্ষেত্রফল বের করছিলাম। তারপরে পরিবর্তিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিয়েছিলাম, তারপরে পরিবর্তিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করছিলাম। তাহলে এইবার ক্ষেত্রফল বৃদ্ধি পায় কতটুকু, এটার থেকে আমরা x স্কয়ার বাদ দিয়ে দিলাম, হলো এটা। তাহলে এইটা যদি হয় এটুকু বৃদ্ধি পায় কত, x স্কয়ার বর্গ এককে, তাইলে আমরা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? তাহলে x স্কয়ারে যদি এইটুকু হয়, একে কত, 100 কত, তাহলে এই x স্কয়ার দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিলেই আমরা সেটা পাই যাব, অর্থাৎ 21 বর্গমিটার শতকরা। তাহলে therefore 21% বৃদ্ধি পায়। ক, খ, গ ও ঘয়ের মধ্যে ক, খ, গ ও ঘয়ের মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ is equal to 2:3, খ এর অংশ অনুপাত গ এর অংশ অনুপাত গ এর অংশ is equal to 1:2 এবং গ এর অংশ অনুপাত ঘ এর অংশ। থ্রি অনুপাত 2 হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে ক, খ, গ ও ঘ এর মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ 2:3
ক্ষয়ের অংশ অনুপাত গয়ের অংশ 1:2 এবং গয়ের অংশ অনুপাত ঘয়ের অংশ 3:2 হয়। তাহলে এবারে দেখো আমরা দেওয়া আছে ক অনুপাত খ, মানে কয়ের অংশ অনুপাত ক্ষয়ের অংশ is equal to 2:3। খ অনুপাত গ, ক্ষয়ের অংশ অনুপাত গয়ের অংশ 1:2। গ অনুপাত ঘ, তাইলে কত আছে 3:2। ওই যে আমরা এবারে আগে কি করব, ওই যে দ পদ্ধতি, তাহলে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ ইজ ইকুয়াল টু, প্রথম কত হবে এই সবগুলা গুণ, তাহলে 6 অনুপাত, এবার এটা বাদ, এটা 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 গুণ, আমি একটু ভেঙ্গে লিখে দেখাই দিই, তাহলে 2 1 × 3, এটা হলো কয়ের অনুপাত। এবার ক্ষয়ের অনুপাত হবে কত 1 × 3 × 3। এবারে গয়ের অনুপাত কত হবে যে 3 × 3 × 2। এবার ঘয়ের অনুপাতটা কত হবে যে 3 × 2 × 2। তাহলে এবারে দেখো আমরা এটা কত হয় 6, এখানে 9, এখানে হবে কত 18, এখানে হবে 12। তাহলে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটারে কি করতে পারি, আমরা এই 3 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 2:3 অনুপাত 6 অনুপাত 4, এই পেয়ে গেল আমরা অনুপাতটা। এইবারে কিন্তু আমরা খুব সহজেই বের করে বলতে পারবো। তাইলে সুতরাং ক পায়, ক কত পাবে, তার অংশ হইলো প্রথমটা, ক হইলো 2, আর নিচে এই তার আগে দেখো আমরা এখানে লিখে দেই যে 300 এর আমরা তো এই টাকাটারে ভাগ করব, উপরে 2 নিচে হবে এই সবগুলির যোগফল, তাহলে এটা যোগ করলে কত 15, এত টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ভাগ করতে হবে 300 টাকা, এই যে 300 এর এই অংশটা হলো ক, আর নিচে হবে তার এই অনুপাত যেগুলো আছে তার যোগফল। তাহলে এবার যদি আমরা এটা ভাগ করি থাকবে কত 20, তার মানে এটা কত হবে যে 40 টাকা। অর্থাৎ ক পাই আমরা 40 টাকায়, 300 টাকার ভিতরে ক পাই 40 টাকা। এবারে দেখো একইভাবে আমরা ওইগুলি বের করে দিলাম, মুছে দেই। তাহলে এই খ পায় 300 এর তার অংশটা কত হবে 3, নিচে হবে 15, এত টাকা। তাহলে কত হবে এটা 60 টাকা। গ পায় 300 এর 6, নিচে হবে 15, এত টাকা। তাহলে এটা কত হবে 120 টাকা। এবং ঘ পায় 300 এর 4/15, এত টাকা। ভাগ করলে হবে 80 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ওই ক পাই 40 টাকা, খ পাই 60 টাকা, গ পাই 120 টাকা এবং ঘ পাই 80 টাকা। প্রিয় শিক্ষার্থী, এইভাবে যদি যে কোনো অনুপাত দেওয়া থাকে আমরা বের করে তার অংশ আমরা বের করে দিতে পারবো।
এবারে দেখো আমি এটা মুছে দেই। ওয়ান ঘন সেন্টিমিটার খাটের ওজন, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত? কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত? তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত? তাহলে এটা আমরা কি করব দেখো, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। তাহলে আমরা যদি তাকে গ্রামে নিয়ে নেই, তাহলে 7/10 গ্রাম। তাহলে আমরা ডেসিগ্রামটারে গ্রামে নিয়ে নিলাম। তাহলে এটা যদি কাঠের ওজন হয়, তাহলে পানির ওজন কত হবে? 1। তাহলে আমরা যদি লিখি যে পানির ওজন তাহলে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত? তাহলে আমরা লিখে দিই যে পানির ওজন অনুপাত কাঠের ওজন। তাহলে কত হবে? এটা পানি হলো 1, কাঠ হলো কত? 7/10। তাহলে এই যদি হয়, এবার যদি আমরা আর গুণন করি, তাহলে কত হয়ে যায়? 10/7। এখন আমরা টার্গেট হলো এই ক্ষেত্রে কত হবে? পানি 100 হইলে কাঠ কত হবে? তাইলে এই ক্ষেত্রে যদি আমরা উভয়টাকে 10 দ্বারা গুণ করে দিই, ধরো 10 × 10, 7 × 10, তাহলে 170। তাইলে এই ক্ষেত্রে দেখো, আমরা পানি যদি 100 হয়, তাহলে কাঠের ওজনটা হবে 70 গ্রাম। তাইলে আমরা লিখতে পারি therefore কাঠের ওজন সমায়তন পানির ওজনের এই 70%। কাঠের ওজন সমায়তন পানির ওজনের 70%। এটাই আনসার। তাহলে আমরা কি করলাম? 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন বলা আছে 7 ডেসিগ্রাম। তাহলে আমরা তাকে গ্রামে নিয়ে আসলাম। তাহলে এটা যদি তোমার কাঠের ওজন হয়, তাহলে পানির ওজন হবে কত? 1। তাহলে এনে পানির ওজন অনুপাত কাঠের ওজন 1 অনুপাত এটা আমরা যদি আর গুণ করে দেই, তাহলে 10/7। আমরা এনে যেহেতু 100 হতে হবে, শতকরা হিসাবটা বের করতে হবে। তাহলে আমরা কি করলাম? উভয়টারে 10 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 100/70। তাহলে আমরা লিখতে পারি কাঠের ওজন সমায়তন পানির ওজনের 70%। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এটাতে আর অসুবিধা নাই, মুছে দেই। এবারে দেখো প্রিয় শিক্ষার্থী, একটু অসুবিধা হতে পারে, কারণ বিদ্যুৎটা চলে গেছে। একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে
একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত, আগের ও পরের ফলনের অনুপাত 4:7। ওই মাঠে যে জমিতে আগে $304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে? পরে ফলন কত হবে? প্রিয় শিক্ষার্থী, দেখো যে একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4:7। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে? তাহলে আমরা কি করব দেখো, সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4:7। তাহলে এই যদি হয়, এইবারে দেখো আমরা একটা কাজ করে দেই, এখানে আমরা একক নিয়ে আসি 1, তার মানে 4 দিয়ে উভয়টারে ভাগ করে দেই, তাহলে 1:7/4। তাহলে এবারে আগে যদি আমরা কত 304 কুইন্টাল হয়, তার মানে এটাতে আমরা গুণ করে দেই, কুইন্টাল। এবারে দেখো অনুপাত আমরা যদি এটা ক্যালকুলেটর দ্বারা ভাগ করে দেই 532। তাহলে দেখো সেচ পাওয়ার আগে যে জমিতে এই 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পর ওই জমিতে 532 কুইন্টাল ধান উৎপন্ন হয়। তাহলে এখন লিখে দিবা therefore
শেষ পাওয়ার পর এত কুইন্টাল ধান উৎপন্ন হবে। এটা অ্যান্সার। তাহলে আমরা কি করছি কাজটা, এই অনুপাতটা দেওয়া আছে, আমরা প্রথম এককে নিয়ে নিলাম, ওইটা যাতে এনে 1 হয়, 4 দ্বারা আমরা উভয়টারে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে এখন যেহেতু এটা হইতে হবে আমরা কত, ওই 304 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিলাম। তো গুণ করে দিলে এটা 304, এটা হয়ে গেল 532। প্রিয় শিক্ষার্থী দেখো আমি এটা মুছে দেই। ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত, ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2। গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3 হলে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। প্রিয় শিক্ষার্থী দেখো যে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2, গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3 হলে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। তাহলে আমরা কিভাবে করব দেখো, তাহলে দেওয়া আছে আমরা ধান অনুপাত চাল, ধান অনুপাত চাল কত আছে 3:2। এবারে আমরা যদি ধানটাকে এককে নিয়ে আসি, 3 দ্বারা উভয়টারে ভাগ করে দিই, তাহলে 1:2/3। তাহলে এটা যদি আমরা 1 কুইন্টাল ধরি, 1 কুইন্টাল ধান থেকে এই এত কুইন্টাল চাল উৎপন্ন হয়। আবার দেখো গম অনুপাত সুজি 4:3, এটাকেও আমরা একইভাবে নেই, 4 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 1:3/4। এবারে দেখো এখানেও ধান আছে 1 কুইন্টাল বা আমরা একক পরিমাণ, এখানেও ধান আছে কিন্তু একক পরিমাণ। তাহলে এই পরিমাণ ধান থেকে এইটুকু হয় চাল, আর এখানে এই পরিমাণ সমান পরিমাণ ধান থেকে এইটুকু হয় সুজি। তাইলে এইবারে দেখো আমরা লিখে বলবো সরাসরি therefore এই চাল অনুপাত সুজি, তাহলে চাল কত 2/3 3/4। তাহলে আমরা যদি এটা আর গুণন করে দেই তাহলে কত হবে 8:9।
এটাই आंसर। তাহলে এই ক্ষেত্রে চাল অনু সমান পরিমাণ ধান এবং গম থেকে চাল অনুপাত সুজি হবে 8:9। তাহলে আমরা কি করলাম, এই অনুপাতটা দেওয়া আছে, এতে আমরা এটা একক পরিমাণ ধান নিয়ে আসলাম, তার থেকে চাল ঠিক একইভাবে একক পরিমাণ সুজি এনে তারপরে আমরা কি চাল এবং সুজি হার গ্রহণ করে দিলাম 8:9। প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এগুলিতে আর তোমাদের সমস্যা হবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।